এমনকি কংগ্রেস পর্যন্ত রিয়াক্ট করছে যে তাহলে মানে এটা কি 7টা রাজ্যকে কি চীনকে দিয়ে ঘেরাও করতে চায়। এগুলো কি ভারতের উপরে একটা বাড়তি চাপ তৈরি করেছিল, যে কারণে তারা এই মিটিং এ রাজি হলো? সাংঘাতিক রকম চাপ, বিশেষ করে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সামগ্রিক ভাবে কিন্তু কথা বলেছে, যে বলেছে যে বঙ্গোপসাগরের এমন একটা অবস্থানে আমরা আছি। শেখ হাসিনাকে তো ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক ভাবে চিঠি দেওয়া হয়েছে। এখন সেটা ফেরত পাঠানো সম্ভব হবে কি হবে না, এটা নিয়ে বোধহয় একটা কথা বলা হচ্ছে। আস্থা অর্জনের জন্য বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ভারত চায়, এটা প্রমাণের জন্য ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দেবে। আমি প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো যে সদ্য সমাপ্ত যে বিমস্টেক যে সম্মেলনটা হয়ে গেল, এখানে ভারতের মানে সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশ সরকার প্রধানের বহুল প্রত্যাশিত যে আলোচনাটা, সেই আলোচনা নানা ধরনের বিশ্লেষণ কিন্তু হচ্ছে। এবং সেই বিশ্লেষণে যতটুকু আমরা জানতে পেরেছি দুই পক্ষের যে বিবৃতি থেকে, সেখান থেকে আপনার কি মনে হয় যে ভারত আমাদের কাছে আসলে কি চেয়েছে এবং বিনিময়ে আমরা কি চেয়েছি? এটা নিয়ে আপনি যতটুকু বুঝেছেন বিভিন্ন বিবৃতি থেকে, সেটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। ভারতের যে চাওয়াটা, সেই চাওয়াটা আমি, আমার কাছে যেটা মনে হয় যে তারা মনে করে যে এখন যে উত্তেজনাটা আছে বা সম্পর্ক নষ্ট হওয়ার যে নানা রকম উপাদান আছে, একটা পার্মানেন্ট গভর্নমেন্ট বা রেগুলার গভর্নমেন্ট আসলে তখন একটা স্থিতিশীলতা আসবে। তখন যে গভর্নমেন্টই আসুক না কেন, তারা তাদের প্রয়োজনেই অর্থনৈতিক, বাণিজ্য এবং সীমান্তের কথা চিন্তা করে বিশাল সীমান্ত প্রতিবেশীর সাথে তারা একটা সুসম্পর্ক বজায় রাখবে, মানে হোস্টাইল অ্যাটিটিউড নিয়ে কথা বলবে না। আর যখন নাকি রেগুলার গভর্নমেন্ট থাকে না, তখন নানা রকম ফ্যাক্টর কাজ করে, যারা উত্তেজনা ছড়ায়, এক ধরনের পরিস্থিতি তৈরি করে। আর এইসব পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে সেখানে পাকিস্তানের আগমন ঘটে, চীনের এক মানে ছোবল মারে, এবং সেরকম কিছু ঘটনাও ইতিমধ্যে ঘটেছে। তো সেই কারণেই তারা একটা রেগুলার গভর্নমেন্ট আসলে একটা সম্পর্কর পারদটা, যে উত্তেজনার পারদটা, সেই পারদটা নিচে নামবে বলে তারা মনে করে। এই কারণে আমার মনে হচ্ছে যে ওই সংখ্যালঘু ইস্যুটা আসলে এটা হলো তাদের নির্বাচনী একটা ইস্যু, যে তারা সবসময় যে হিন্দুদের পক্ষে থাকে, হ্যাঁ, ভারতে এবং বাংলাদেশে, এটা তারা সবসময় তুলে ধরার, এটা একটা তাদের আভ্যন্তরীণ রাজনীতি। এছাড়া বাংলাদেশে এমন কোনো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেনি আহ বড় ধরনের। মানে যদি রাজনৈতিক কার্যকারণ ছাড়া যদি ঘটতো, তাহলে তারা বলতে পারতো 5ই আগস্টের মূলত হলো রাজনৈতিক পট না, আমি পরিবর্তন। আমি যদি আপনাকে আমি যেটা জানতে চাই, যদি ভারত, আমি জানি না তাদের মধ্যে কি আলাপ হয়েছে, আমি আর আপনাদের ওখানে ছিলাম না, বাট আমি আমার কমন সেন্স দিয়ে যে বলতে চাই, যদি ভারত বলে থাকে যে চিন্ময় প্রভুর যে গ্রেপ্তারের ব্যাপারটা, এটা নিয়ে যদি বলে, এটা নিয়ে তাহলে আমাদের সরকার প্রধান আপনার কি ধারণা, কি জবাব দিতে পারেন? আমার মনে হয় না যে এরকম কোনো প্রসঙ্গটা স্পেসিফিক ভাবে উঠাইছে, সামগ্রিক ভাবে তারা বলছে। এবং এই প্রসঙ্গটা অলরেডি ডাউন হয়েছে এই কারণে যে ইতিমধ্যে ভারত নিজেই কিন্তু কিছু রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা কে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন, এইসব কারণে কিন্তু নিষিদ্ধ করা বা স্যাংশন দেওয়ার সুপারিশ আসছে। আরো একটা রিপোর্টে তাদের গণতন্ত্রের নিয়ে প্রশ্ন উঠছে, যে তাদের পার্লামেন্টের এই স্বেচ্ছাচারিতা কেন। তো সব মিলায় আমার ধারণা যে এই ওই ইস্যুটা ছিল এরকম, যে বাংলাদেশকে তখন একটু কোণঠাসা করার জন্য সংখ্যালঘু ইস্যুটাই ছিল সামনে নিয়ে আসা। যদি না নিয়ে আসতো, তাহলে 5ই আগস্টের পরিবর্তনটাকে তাদেরকে ওয়েলকাম করতে হতো। তারা ওয়েলকাম করতে চাচ্ছিল না এবং একটা চাপে রাখতে চাচ্ছিল। তো এখন ভারতও রিয়ালাইজ করতেছে যে এই চাপে রাখাটা হিতে বিপরীত হবে, ছুটে যাবে হাত থেকে, হয়তো চীনের দিকে বেশি চলে যাবে। চীনকে বাংলাদেশের যেই মংলা বন্দর, তিস্তা ব্যারেজ, এইগুলো তো ভারতের জন্য স্বস্তিকর না। তো সেই জায়গাগুলোতে এখন দেখছে যে না, এইভাবে চাপে রেখে আসলে তো কিছু হয় না, এটা উল্টো ফলাফল হয়। সেই কারণে আমার মনে হয় সরে এসে তারা নির্বাচনের ইস্যুটাকে সামনে নিয়ে আসছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ তো অনেকদিন ধরেই চাচ্ছিল যে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূস সাহেবের একটা বৈঠক হবে? তাহলে আপনার কি ধারণা যে এই যে ইউনূস সাহেবের অতি সম্প্রতি চীন সফর, অথবা ঈদের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনের যে আলাপ, দেখেন এমনি বার্তা দেওয়া আর টেলিফোনে কথা বলা, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা কিন্তু হাইট হয় কিন্তু।
তো এখন এই টেলিফোনে কথা বলা, এগুলো কি ভারতের উপরে একটা বাড়তি চাপ তৈরি করেছিল, যে কারণে তারা এই মিটিং এ রাজি হলো? সাংঘাতিক রকম চাপ, বিশেষ করে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সামগ্রিক ভাবে কিন্তু কথা বলেছে, যে বলেছে যে বঙ্গোপসাগরের এমন একটা অবস্থানে আমরা আছি, আহ, মানে ভৌগোলিক আহ, অবস্থানে আছি, যেখানে অনেকেরই সম্ভাবনা আছে, বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স এবং হচ্ছে চীনের, যে এখানে একটা বিনিয়োগের একটা হাব হইতে পারে, যেখানে চীন এই সুযোগটা নিতে পারে, তাদের উৎপাদিত পণ্য তাদের নিজের দেশে নিতে পারে বা সারা বিশ্বে তারা ছড়াই দিতে পারে। এইটাকে কিন্তু সাথে সাথে আপনি দেখবেন যে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টা রাজ্যের প্রধানরা, রাজনৈতিক দল, এমনকি কংগ্রেস পর্যন্ত রিয়াক্ট করছে যে তাহলে মানে এটা কি 7টা রাজ্যকে কি চীনকে দিয়ে ঘেরাও করতে চায়, এরকম একটা কিন্তু কথা কিন্তু খুব প্রবল ভাবে, এবং তারা নরেন্দ্র মোদীর উপর প্রেশার করছে যাতে এই বিষয়ে নরেন্দ্র মোদী খুব শক্তভাবে কথা বলে। তো দেখবেন যে একটা লাইন আছে যে অপ্রয়োজনীয় মানে কথাবার্তা না বলার অনুরোধ করছে, যাতে মানে তারা বিব্রত হয় এমন কিছু। সম্ভবত ওই সেভেন সিস্টার্স এর ওই বিষয়টাই তারা নিয়ে আসছে, যাতে এইটা নিয়ে ইউনূস সাহেব কথা না বলে। তো তার মানে ভারতের অ্যাটিটিউডটা কিন্তু যখন বুঝতেছে যে বাংলাদেশ অনেক বেশি চীন, অনেক বেশি পাকিস্তান মুখী হচ্ছে, এখন কিন্তু তারা এই বৈঠকের মধ্য দিয়ে একটা পাল্টা একটা ইন করার একটা দোয়ারটা তাদের খুললো। যদিও প্রথম প্রথম মনে হচ্ছিল যে না, মানে মোদি এটাতে ইন্টারেস্টেড না, কিন্তু পরে তারা কিন্তু আলাপ আলোচনা করে দেখছে যে না, এই আলো মানে এটা তাদেরকে করতে হবে। এবং ভারত অত্যন্ত ধৈর্যশীল, দেখেন চীন যেখান থেকে সরে যায় ভারত কিন্তু সরে যায় না। এখন দেখেন শ্রীলঙ্কায় ভারত ঢুকে পড়ছে, অথচ শ্রীলঙ্কার দুর্দিনের সময় চীন কিন্তু সরে গেল, ভারত কিন্তু কামড় দিয়েছিল, তারপর ঠিকই তারা কিন্তু ইন করলো। আফগানিস্তানে চিন্তা করেন, তাদের 50 মিলিয়ন সম্ভবত বিনিয়োগ, সড়ক কান্দাহারে, ওই এত বিনিয়োগ সত্ত্বেও তারা কিন্তু প্রথমে সরে আসলো, কিন্তু এখন সবার আগে কিন্তু মানে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবার আগে কিন্তু তারা ঢুকে গেছে। কেননা পাকিস্তান যেহেতু সরে গেছে, মানে নীতিগত অবস্থানের বাইরে যেও ভারত কিন্তু সেখানে ঢুকে যাচ্ছে। তো এই কারণে আর এই বাংলাদেশকে তারা তার কোলের মধ্যে, সেখানে বাংলাদেশকে তারা ছেড়ে দেবে, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আটকে রাখার চেষ্টা করবে না, এটা হইতে পারে না। তো ফলে তাহলে একটা ভারত কথা, তার কৌশলের দিক দিয়ে আগায় গেছে। জি, একটা কথা আমরা শুনেছি যতটুকু বোধ করি, বাংলাদেশের পক্ষ থেকে একটা কথা উঠানো হয়েছিল যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টা। শেখ হাসিনাকে তো ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। এখন সেটা ফেরত পাঠানো সম্ভব হবে কি হবে না, এটা নিয়ে বোধহয় একটা কথা বলা হচ্ছে। আপনার কি মনে হয় যে এখানে দুটো প্রসঙ্গ, একটা প্রসঙ্গ হলো যে ভারতের আস্থা অর্জনের জন্য, সদিচ্ছা দেখানোর জন্য বাংলাদেশ কি স্বয়ং চিন্ময় প্রভুকে ছেড়ে দেবে, অথবা বাংলাদেশের আস্থা অর্জনের জন্য, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ভারত চায় এটা প্রমাণের জন্য ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দেবে? আপনার কি মনে হয়? না, সেটা সেটা হবে না। চিন্ময়ের জামিন এটা সময়ের ব্যাপার, এটা নিয়ে ভারত এইভাবে রিয়াক্ট না করলে বরং ভালো হইতো, তাহলে ছেড়ে দিত। কারণ তখন ওই রকম রিয়াক্ট করার পরে ছেড়ে দিলে সরকার একটা দুর্বলতা প্রকাশ করে, ফলে সরকার আবার আভ্যন্তরীণ ভাবে অন্যদের দ্বারা আবার চাপের মধ্যে পড়তো। সেই কারণে হয়তো চিন্ময়ের মানে মুক্তিটা বিলম্বিত হয়েছে। এখন আমার ধারণা যে মুক্তি যে কোনো মুহূর্তে হয়ে যাবে। অন্যদিকে শেখ হাসিনার ইস্যুটা সরকার জানে যে এরকম পরিস্থিতিতে কোনো দেশ ফেরত দেয় না, যেহেতু যে মানে সে এক্স প্রাইম মিনিস্টার, তার সাথে ভারতের একটা ঐতিহাসিক বন্ধন, এসব মিলায় পাবে না। কিন্তু সরকারের অর্জনটা হলো এই যে ঠিক আছে, অ্যাটলিস্ট রাজনৈতিক তৎপরতা বন্ধ করেন, তার বক্তৃতাটা থামান, সে যাতে ভারতের মাটিতে বসে আহ, রাজনৈতিক কার্যক্রম না করতে পারে, যাতে বাংলাদেশে উত্তেজনা তৈরি না করতে পারে। হয়তো আমার ধারণা যে এই একটা জায়গায় হয়তো আহ, মানে ভারত কনসিডার করবে এবং হয়তো শেখ হাসিনাকে বলবে যে আমরা পাশাপাশি দেশ, আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে সেখানে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, যেটা ভারতের উপর চাপ পড়বে এবং সম্পর্কটা নষ্ট হবে। এই জায়গাটা যদি অর্জন হয়, সেটাই হবে মানে একটা রাজনৈতিক অর্জন। তা আমার যেটা মনে হয়, বাংলাদেশের পয়েন্ট থেকে দেখেন, বাংলাদেশের মানুষ কেন খুশি হবে? খুশি হবে এই কারণে
যে সীমান্ত হত্যা কখনো এই লাস্ট আপনি যদি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নরেন্দ্র মোদীর সঙ্গে লাস্ট যে বৈঠকটা হলো, মানে আগস্টের আগে জুলাইতে, সম্ভবত জুলাইতে যে বৈঠকটা হলো, সেই বৈঠকে কিন্তু একবারও সীমান্ত হত্যা আসেনি, সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে। তারপরে তিস্তা পানি বন্টন চুক্তি, সে কথাটা উচ্চারিত হয়নি। যেই মানে গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস মানে বলে আসলেন এবং সেটা নোটেড হয়েছে, তারা নোটও করছে এটা। তাহলে কি দাঁড়ালো, যে শেখ হাসিনা যা বলতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা বলতে পারে। সবগুলো পয়েন্ট, শেখ হাসিনার মানে ফেরত দেয়া, সীমান্ত হত্যা বন্ধ করা, শেখ হাসিনা মাফ করবেন, গঙ্গার পানি বন্টন চুক্তি সেটাকে আবার নবায়ন করা, সীমান্ত হত্যা বন্ধ করা, মানে বাংলাদেশের এমন কোনো পয়েন্ট নাই ভারতের ব্যাপারে যেটা উনি বলতে পারেননি, সবগুলো বলছে। তাই বলার মধ্যে দিয়ে হলো কি, আমরা যে বলতে পারি, বার্গেন করতে পারি, যে অবস্থাটা আমরা তলানিতে চলে গেছিলাম সেই জায়গা থেকে আমরা আবার উঠে দাঁড়ালাম, এটা কিন্তু কম অর্জন না। তা আমি মনে করি যে ভারত কতটুকু এই আলোচনায় মানে রাজনৈতিক মানে হিসাব নিকাশ বা ফলাফল তারা পাইলো কি পাইলো না, কিন্তু বাংলাদেশ কিন্তু একটা বার্গেনিং স্টেজে, যে বাংলাদেশের মর্যাদাটা, যেটা এখন বলা হচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব এবং এটা মর্যাদাপূর্ণ বন্ধুত্ব হবে, মানে নতজন কোনো বন্ধুত্বের কোনো নীতি না, সেই জায়গায় কিন্তু অ্যাচিভ করলো ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মুস্তাফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই ভারতের এবং বাংলাদেশের দুই সরকার প্রধানের বহুল প্রত্যাশিত যে বৈঠক, অল্প সময়ের বৈঠক ছিল, কিন্তু সে অল্প সময়ের বৈঠকেই আমরা কি পেলাম, অথবা ওরা কি পেল, অথবা দুই দেশের জনগণ কি পেল, এসব নিয়ে জনাব মুস্তাফা ফিরোজের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন।